dual simplex algorithm. দেখ অ্যালগরিদম মানে কিভাবে ডুয়েল সিমপ্লেক্স মেথডটা করব সেগুলোই আমরা এখানে পরপর স্টেপ অনুযায়ী বলবো এক এক করে। তাহলে এখান থেকে লিখে নেবে এরকম টু সলভ দ্য এলপিপি, কোনো এলপিপি সলভ করার জন্য টু সলভ এনি এলপিপি লেখো, টু সলভ এনি এলপিপি বাই ডুয়েল সিমপ্লেক্স মেথড, to solve any LPP by dual simplex method, the following steps are to be followed. ঠিক আছে, the following steps are to be followed. এবার ভালো করে খেয়াল করো কি বলছি না। দেখো এখানে প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1, ডুয়েল সিমপ্লেক্স অ্যালগরিদমটা স্টার মে রাখবে। স্টেপ 1 বলছে প্রথমে যে গিভেন প্রবলেমটা তোমাকে দেবে, যেটাকে তোমাকে ডুয়েল সিমপ্লেক্স মেথডে সলভ করতে বলবে, সেই গিভেন প্রবলেমটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে না মিনিমাইজেশন প্রবলেম আছে দেখে নিতে হবে। ম্যাক্সিমাইজেশন প্রবলেম যদি থাকে তাহলে ভালো কথা, কিন্তু যদি মিনিমাইজেশন প্রবলেম থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রথমেই যেটা করতে হবে ওই মিনিমাইজিং প্রবলেম বা মিনিমাইজেশন প্রবলেমটাকে ম্যাক্সিমাইজেশন প্রবলেমেতে কনভার্ট করে নিতে হবে। প্রথমেই কাজ হবে এটা। তাহলে স্টেপ 1 এ লিখছি দেখো কনভার্ট দ্য গিভেন প্রবলেম to a maximization problem কখন না when it is originally a minimization problem, when it is originally a minimization problem. হলো, তাহলে স্টেপ 1 গেল এটা। প্রথম কাজই হবে তোমার এটা, মিনিমাইজেশন প্রবলেম থাকলে ওটাকে আগে ম্যাক্সিমাইজেশন প্রবলেমে কনভার্ট করে নিতে হবে, আর ম্যাক্সিমাইজেশন প্রবলেম থাকলে কিছু করার দরকার নেই। স্টেপ 2, এরপরে তোমাকে যেটা করতে হবে স্টেপ 2 তে, যে ওই দেখবে ম্যাক্সিমাইজেশন প্রবলেমে যখনই তুমি কনভার্ট করে নিলে মিনিমাইজেশন প্রবলেমটাকে, বা যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেম থাকেও, তাহলে সেক্ষেত্রে এবার দেখতে হবে কনস্ট্যান্ট গুলো কি আছে, এলপিপিটার কনস্ট্যান্ট গুলো কি আছে। এবার এলপিপিটার কনস্ট্যান্ট গুলো যদি সমস্ত গেটার ইকুয়াল টু টাইপ থাকে, তাহলে সেই গেটার ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্ট গুলোকে সব লেসার ইকুয়াল টু টাইপে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি 2 নাম্বার স্টেপেতে লিখছি দেখো কনভার্ট দ্য গেটার ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্টস। কি বললাম? কনভার্ট দ্য গেটার ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্টস কোথায় কনভার্ট করতে হবে না, টু লেস অর ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্টস, টু লেস অর ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্টস। গেটার ইকুয়াল টু টাইপ গুলোকে সমস্ত লেসার ইকুয়াল টু টাইপে কনভার্ট করে নিতে হবে। এবং কনভার্ট কিভাবে করবে না, কসে কমা দিয়ে লেখো বাই মাল্টিপ্লাইং বোথ সাইডস, বুঝেছি? ওই কনস্ট্যান্টে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে না, বাই মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই -1, বা এখানে বাইটা দুবার বাই হয়ে যাচ্ছে, এখানে তুমি এটা লেখো ল্যাঙ্গুয়েজটা, কনভার্ট দ্য গেটার ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্ট টু লেস অর ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্টস, কমা দিয়ে লিখবে মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই -1, কমা দিয়ে এখানে কনস্ট্যান্টের পর কমা দিয়ে লেখো মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই -1। অর্থাৎ কনস্ট্যান্ট গুলোকে কিন্তু সমস্ত লেসার ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্টে কনভার্ট করে নিতে হবে।
এবং প্রথম স্টেপেতে বললাম প্রবলেমটাকে একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম হতে হবে। এবার দেখো স্বাভাবিকভাবে তাহলে এখানে কিন্তু কোনো সারপ্লাস বা আর্টিফিশিয়াল ভেরিয়েবল কখনো আসবে না ডুয়েল সিমপ্লেক্সে। কেন না, যেহেতু কনস্ট্যান্ট গুলোকে অলরেডি সমস্ত লেসার ইকুয়াল টু টাইপ তুমি করে নিচ্ছ বা না থাকলেও করে নিতে হবে, তাহলে সেক্ষেত্রে যেহেতু কোনো সারপ্লাস আর্টিফিশিয়াল আসছে না, তার মানে এখানে কিন্তু ডুয়েল সিমপ্লেক্স মেথডে সমস্তটাই হবে স্ল্যাগ ভেরিয়েবল দিয়ে কাজটা। তাহলে স্টেপ 3 তে কি লিখবো না, স্টেপ 3 তে তোমাকে করতে হবে যে স্ল্যাগ ভেরিয়েবল কনস্ট্যান্ট গুলোতে ইন্ট্রোডিউস করতে হবে, যোগ করতে হবে। কি বললাম বোঝা গেছে? এবং ইন্ট্রোডিউস বা স্ল্যাগ ভেরিয়েবল ইন্ট্রোডিউস করার পর তোমার গিভেন প্রবলেমটাকে আবার রিরাইট করে লিখে নিয়ে তারপর যেমন ইউজুয়াল সিমপ্লেক্স টেবিল ড্র করো সেরকম টেবিল ড্র করতে হবে। তাহলে আমরা দেখো স্টেপ 3 লিখছি। দেখো স্টেপ 3 তে কি আসছে না, স্টেপ 3 তে আমরা দেখো এই কথাটা বলছি যে ইউজিং স্ল্যাগ ভেরিয়েবল টু দ্য কনস্ট্রেন্টস, ইউজিং স্ল্যাগ ভেরিয়েবলস to the constraints, using slack variable to the constraints to get a set of basic vector, to get a set of basis vector, to set a to get a set of basic vectors to the simplex table, to the simplex table, to the constraint to get a set of basic vectors to the simplex table, এবং আমরা কি করব, and we construct the simplex table as usual, and we construct the simplex table, and we construct the simplex table as usual। অর্থাৎ যেভাবে আমরা সিমপ্লেক্স টেবিল ড্র করি সেইভাবে আমরা সিমপ্লেক্স টেবিল ড্র করব। এবার এখানে একটা কথা বলে নি, তোমরা এখনো পর্যন্ত যা অঙ্ক করেছো সেখানে দেখবে যে ওই এক্স বির ঘরেতে কখনো নেগেটিভ কোয়ান্টিটি আসতো না। মনে করে দেখো, কি বিগ এম বলো বা কি সিমপ্লেক্স বলো বা কি টু ফেজ বলো, কখনো কিন্তু এক্স বির ঘরেতে x1 বা x5 সমান -1, x6 সমান -2 এরকম কিন্তু কখনো আসতো না, কারণ ওগুলো ইনিশিয়াল টেবিলে ওগুলো কিন্তু বেসিক ফিজিবল সলিউশন থাকতো। সেই জন্য ওখানে কিন্তু কখনো নেগেটিভ মান কিন্তু আসার কোনো গল্প থাকতো না, যেটা কিন্তু এইখানেতে আসবে। কেন বলো দেখি আসবে? মনে করো সাপোজ একটা উদাহরণ দিই তোমাকে কেন এখানে আসবে, তারপর আমি স্টেপ 4 তে যাব। মনে করো এখানে কোনো একটা প্রবলেম দিল, ভালো করে বুঝে দেখো কি বলছি। মনে করো একটা প্রবলেম দিল ম্যাক্স জেড ইজ ইকুয়াল টু, মনে করো সাপোজ আছে 2x1 + 3x2 - 4x3 দিয়ে মনে করো দিল সাবজেক্ট টু তোমার মনে করো -x1 + 2x2 + x3 গেটার ইকুয়াল টু 1 বললো, আর মনে করো 2x1 - x2 + 3x3 গেটার ইকুয়াল টু মনে করো 4 বললো। এরকম একটা মনে করো অঙ্ক দিয়েছে তোমাকে ডুয়েল সিমপ্লেক্সের সমাধান করতে বলেছে মেথডে। তাহলে তুমি অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে, অসুবিধা নেই, কিন্তু কনস্ট্যান্ট গুলো দেখো গেটার ইকুয়াল টু টাইপ আছে। তাহলে গেটার ইকুয়াল টু টাইপটাকে লেসার ইকুয়াল টু টাইপে কনভার্ট করে নিতে হবে। তাহলে কি হবে না, -x1 - 2x2 - x3 লেসার ইকুয়াল টু -1, -1 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। আর -2x1 + x2 - 3x3 লেস অর ইকুয়াল টু -4। এবার তুমি যখনই এর সাথে স্ল্যাগ ভেরিয়েবল, দুটোই লেসার ইকুয়াল টু টাইপ আছে, তাহলে এর সাথে স্ল্যাগ ভেরিয়েবল যখনই তুমি ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে, টু গেট এ সেট অফ বেসিক ভেক্টর পাওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে বলো তো না, কনস্ট্যান্টটা দেখো এরকম হয়ে যাবে -x1 - 2x2 - x3 + x4 সমান -1। আর তার তলায় কি হবে, আরেকটা স্ল্যাগ ভেরিয়েবল x5 যদি ইন্ট্রোডিউস করা হয়, -2x1 + x2 - 3x3 + x5 সমান -4। এবার তুমি যখন ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিল ড্র করবে তখন কি লিখবে এক্স বির ঘরেতে, তখন দেখো এক্স বির ঘরে হবে x4 সমান -1, x5 সমান -4। দেখো
কিন্তু যেটা কখনো সিমপ্লেক্স বা টু ফেজ বা বিগ এম এ কখনো আসতো না, সেটা কিন্তু এবার এই ডুয়েল সিমপ্লেক্সে আসবে, কারণ এই সলিউশন ফিজিবল নয় প্রথম টেবিলে যে মানগুলো x4 x5 সমান যেগুলো লিখছো। হোয়ারাস সিমপ্লেক্স বা টু পেজ মেথড বা বিগ এম এতে ওখানে কিন্তু ইনিশিয়াল বিএফএস পেতে প্রথম টেবিলেই এক্সবি ঘরেতে যেগুলো হতো সেগুলো কিন্তু ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেতে। তাহলে স্টেপ 3টা আবার রিপিট করছি, কি বললাম না, ইউজিং স্ল্যাক ভেরিয়েবল টু দ্য কনস্ট্যান্টস। এই যে দুটো কনস্ট্যান্ট এখানে রয়েছে, সেই দুটো কনস্ট্যান্টের সাথে আমি স্ল্যাক ভেরিয়েবল ইউজ করছি x4 আর x5। কি জন্য না, টু গেট এ সেট অফ বেসিস ভেক্টর টু দ্য সিমপ্লেক্স টেবিল। সিমপ্লেক্স টেবিলে একটা সেট অফ বেসিক ভেক্টর পাওয়ার জন্য আমরা স্ল্যাক ভেরিয়েবল কনস্ট্যান্ট গুলোর সাথে ইন্ট্রোডিউস করব বা ইউজ করব, এন্ড উই কনস্ট্রাক্ট দ্য সিমপ্লেক্স টেবিল অ্যাজ ইউজুয়াল। এবার এখানে যে কথাটা তোমায় বলা হয়নি বা যে কথাটা বলার জন্য এই উদাহরণটা নিলাম, এরপর এখানে কি লিখবে না, এখানে লিখতে হবে এই যে ইনিশিয়াল সেট অফ বেসিক সলিউশনটা মে কন্টেন ওয়ান অর মোর নেগেটিভ ভ্যালুস, যেটা এইখানে দেখলে। তাহলে এখানে এবার ফুল স্টপ দিয়ে লিখে নাও, অ্যাজ ইউজুয়াল লেখার পর লিখবে দিস ইনিশিয়াল সেট অফ বেসিক সলিউশন, দিস ইনিশিয়াল সেট অফ বেসিক সলিউশন, this initial set of basic solution হয়েছে, this initial set of, এই যে this initial set of basic solution বলতে কি বোঝাচ্ছে না, xb এর ঘরে দিয়ে একদম ফার্স্ট টেবিলে ডুয়াল সিমপ্লেক্স মেথডে একদম ফার্স্ট টেবিলটা xb এর ঘরে যেগুলো থাকবে সেটাই হচ্ছে ইনিশিয়াল সেট অফ বেসিক সলিউশনটা। একদম ফার্স্ট টেবিলে xb এর ঘরে দিয়ে যে মানগুলো থাকবে, এখানে যেমন এই অঙ্কটার ক্ষেত্রে একদম ফার্স্ট টেবিলে xb এর ঘরে কি থাকবে, x4 সমান -1, x5 সমান -4, x5 সমান -4। এটা কি বলা হচ্ছে ইনিশিয়াল সেট অফ বেসিক সলিউশন। এবার এই ইনিশিয়াল সেট অফ বেসিক সলিউশনটা কি বলেছে না, মে কন্টেন ওয়ান অর মোর নেগেটিভ ভ্যালুস, যেটা এখানে দেখো হচ্ছে, অর্থাৎ ওই ইনিশিয়াল সেট অফ বেসিক সলিউশনের মধ্যে এক অথবা একের বেশি নেগেটিভ ভ্যালু থাকবে, এটাই বলছে। এখানে দেখো x4 -1, x5 -4, মানে দুটোই নেগেটিভ ভ্যালু দেখো এখানে থাকছে, এক অথবা একের বেশি কিন্তু নেগেটিভ ভ্যালু থাকবে। এবার এমনটা নয় যে সব অঙ্কেতেই তোমাকে xb ঘরেতে নেগেটিভ ভ্যালুগুলোই থাকবে, এমন কিন্তু কোনো মানে নেই। এমন অঙ্ক পাবে যে এখানে তোমার ওখানে কিন্তু ওই xb ঘরেতে পজিটিভ ভ্যালুও আসছে, কিন্তু ওই ইনিশিয়াল সেট অফ বেসিক সলিউশনের মধ্যে অন্তত একটা বা একের বেশি নেগেটিভ ভ্যালু থাকতেই হবে। এবার দেখো স্টেপ 4 এ আসছি। স্টেপ 4 কি বলছে ভালো করে খেয়াল করো, আশা করি স্টেপ 3টা বোঝা গেছে। এবার দেখো স্টেপ 4 বলছে, স্টেপ 4 বলে তলায় লিখবে, স্টেপ 4 বলছে এরপরে তোমাকে নেট ইভালুয়েশনের নেচারটা তোমাকে টেস্ট করতে হবে, মানে জেড জে মাইনাস সিজে। তাহলে লেখো নাও টেস্ট দ্য নেচার অফ দ্য নেট ইভালুয়েশন, now test the nature of the net evaluation, now test the nature of the net evaluation। এবং টেস্ট করবে কিভাবে না, সেক্ষেত্রে দেখো কিছু কেস তোমাকে কনসিডার করতে হবে, ঠিক আছে। now test the nature of the net evaluation zj minus cj and we consider the following cases, and we consider the following cases, আমরা ফলোইং কেসগুলো দেখো এখানে কনসিডার করব, এন্ড উই কনসিডার দ্য ফলোইং কেসেস। এবার সেই কেসগুলো কি কি এক এক করে আসছি দেখো। আচ্ছা, এক নাম্বার দিয়ে তলায় লিখবে, প্রথম কেস বলছে নেট ইভালুয়েশন চেক করার জন্য যে যদি সমস্ত জেড জে মাইনাস সিজে গুলো গেটার ইকুয়াল টু 0 হয়, ইফ জেড জে মাইনাস সিজে গেটার ইকুয়াল টু 0 ফর অল জে, এবং তার সাথে অ্যান্ড এক্স বিআই, and xbi এটা যদি গেটার ইকুয়াল টু 0 হয় ফর অল আই, তাহলে সেক্ষেত্রে কি হবে না, তখন কিন্তু অপটিমাল বেসিক সলিউশনটা রিচ করে যাবে। কমা দিয়ে লিখবে দেন দ্য অপটিমাল
বেসিক সলিউশন, দেন বললাম দ্য অপটিমাল বেসিক সলিউশন অফ দ্য প্রবলেম, optimal basic solution of the problem has been reached. আচ্ছা, এটা মানে কি বলতে চাইছে বলি, then the optimal basic solution of the problem has been reached, এটা মানে বলতে চাইছে দেখো, মনে করো সেকেন্ড টেবিলেতে নেট ইভালুয়েশন যখন ঘর করছো, জেড জে মাইনাস সিজে গুলো সবগুলোই নন নেগেটিভ এলো, গ্রেটার ইকুয়াল টু 0 এলো, এবং তার সাথে এক্স বির ঘরটা, ঠিক আছে, এক্স বির ঘরটাতে মনে করো যে ভেরিয়েবল গুলো আছে, সাপোজ মনে করো x1 আর x3 আছে। এবার ওই যে x1 আর x3 মানে এই যে এটা কি বলছি xbi, ঠিক আছে, এই xbi গুলো মনে করো সমস্তগুলোই নন নেগেটিভ আছে। তাহলে সেক্ষেত্রে ওই স্টেজেতে অপটিমাল সলিউশনটা বা অপটিমালিটিটা রিচ করে যাবে। তার মানে অপটিমাল সলিউশন পাওয়ার, বেসিক সলিউশন পাওয়ার এখানে কন্ডিশন কি ডুয়েল সিমপ্লেক্স মেথডে না, নেট ইভালুয়েশন গুলো জেড জে মাইনাস সিজে গুলো সমস্ত নন নেগেটিভ বা গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, আর এক্স বিআই গুলোকেও সব গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে ফর অল আই। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না, অপটিমাল বেসিক সলিউশন অফ দ্য প্রবলেম হ্যাজ বিন রিচড। আশা করি বোঝা গেছে এই স্টেপটা। এবার 2 নাম্বার বলছে, দেখো 2 নাম্বার কন্ডিশন লিখবে, আমি একটা প্রবলেম দিয়ে জিনিসগুলো সব ভেরিফাই করে দেবো, এখানে যে অ্যালগরিদমের পয়েন্টগুলো যেগুলো বলছি। 2 নাম্বার বলছে দেখো, যদি অন্তত একটা if at least one zj minus cj less than 0, অর্থাৎ একটা যদি zj minus cj less than 0 হয়ে যায়, মানে নেট ইভালুয়েশন যদি একটা নেগেটিভ চলে আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু তখন আর ওই মেথডটা অ্যাপ্লিকেবল হবে না, দেন the method is not applicable। কি বললাম বোঝা গেল, then the method is not applicable। তার মানে এখানে দেখো তোমরা দেখতে যে ডুয়েল সিম তোমার বিগেম বা তোমার সিমপ্লেক্স বা টু ফেজ মেথড যখন করা হতো, তখন কি দেখতে না, জেড জে মাইনাস সিজের মধ্যে কিন্তু নেগেটিভ কোয়ান্টিটি আসতো, এবং ওখান থেকে কিন্তু মোস্ট নেগেটিভ বার করতে, মনে করে দেখো -3 -2 -1 এরকম আসতো, 0 আসতো ওর সাথে, দিয়ে ওখান থেকে কি দেখতে -3 -2 -1 এর মধ্যে মোস্ট নেগেটিভ কনসিডার করতে হতো, এখনো অবধি যা করেছো টু ফেজ বলো বা বিগেম বলো বা সিমপ্লেক্সে। কিন্তু এইখানে কখনো নেট ইভালুয়েশন জেড জে মাইনাস সিজে নেগেটিভ আসবে না ডুয়েল সিমপ্লেক্সে। যদি চলে আসে কোনোভাবে, তাহলে সেই প্রবলেমটা কিন্তু আর ডুয়েল সিমপ্লেক্স দিয়ে করা যাবে না। সেই জন্য দেখবে এখানে যখন অঙ্কগুলো পাবে, একটা কথা কোশ্চেনের পাশে লেখা থাকে যে সলভ দ্য ফলোইং এলপিপি বাই ডুয়েল সিমপ্লেক্স মেথড ইফ পসিবল, কমা দিয়ে দেখবে লেখা থাকে ইফ পসিবল বা ইফ অ্যাপ্লিকেবল। দেখবে সালের কোশ্চেন এরকম কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে, পাবে সলভ দ্য ফলোইং এলপিপি বাই ডুয়েল সিমপ্লেক্স মেথড দিয়ে কমা দিয়ে লেখা আছে ইফ পসিবল বা ইফ অ্যাপ্লিকেবল। তার মানে কি, তার মানে ওই অঙ্কটা যে ডুয়েল সিমপ্লেক্স দিয়ে করা যাবেই তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, অর্থাৎ নাও হতে পারে, ডুয়েল সিমপ্লেক্স অ্যাপ্লাই নাও করা যেতে পারে অঙ্কটার ক্ষেত্রে। এবং তার ক্রাইটেরিয়া হচ্ছে কি, তার ক্রাইটেরিয়া হচ্ছে ওই অ্যাটলিস্ট 1 জেড জে মাইনাস সি যেটা লেস দেন 0 হয়ে যাবে, তার মানে সেক্ষেত্রে তাহলে তখন আর ডুয়েল সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করা যাবে না। আশা করি বোঝা গেছে। 2 নাম্বারটা গেল। 3 নাম্বার বলছে দেখো এবার, ইফ অ্যাট লিস্ট, 3 নাম্বার পয়েন্ট বলছে ইফ অ্যাট লিস্ট যদি অন্তত একটা অ্যাটলিস্ট 1 xbi be negative, if at least 1 xbi be negative, পাশে লেখো that is xbi less than 0, তো যে be negative that is xbi less than 0 and zj minus cj greater equal to 0 for all j, এবং তার সাথে যদি zj minus cj টা মানে নেট ইভালুয়েশন গুলো সব নন নেগেটিভ হয়, এখানে তো লেস দেন হবে না বলেই দিলাম, নাহলে মেথড অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এন্ড zj minus cj greater equal to যদি 0 হয় ফর অল j, তাহলে সেক্ষেত্রে কি করব না, দেন উই ফলো
দ্য স্টেপ 5, দেন উই ফলো দ্য স্টেপ 5, তখন আমরা সেক্ষেত্রে স্টেপ 5 এ চলে যাব। এবার প্রশ্ন হচ্ছে স্টেপ 5 কি হবে সেক্ষেত্রে। না এরপর লেখো, এটা দেখো স্টেপ 4 হয়েছিল আমাদের, এই স্টেপটাই কিন্তু আসবে অঙ্কগুলোতে, ঠিক আছে, 3 নাম্বার স্টেপটা, অর্থাৎ অন্তত একটা এক্সবিআই, একটার বেশি হতে পারে, কিন্তু অন্তত একটা এক্সবিআই নেগেটিভ আসবে, মানে লেস দেন 0 হবে, এবং তার সাথে নেট ইভালুয়েশন গুলো জেড জে মাইনাস সি যেগুলো সমস্ত নন নেগেটিভ বা গ্রেটার ইকুয়াল টু 0 আসবে দেখবে। আচ্ছা এবার দেখো এরপরে স্টেপ 5 কি বলছে। না এরপরে লেখো স্টেপ 5 বলে, স্টেপ 5 বলছে যে তোমাকে এবার দেখতে হবে যে এক্সবিআই যদি মনে করো একের বেশি নেগেটিভ আসে, এক্সবিআই গুলো মানে এক্সবির ঘরেতে যে ভেরিয়েবল গুলো থাকবে সেখানে যদি মনে করো একের বেশি বেসিক ভেরিয়েবল যদি নেগেটিভ আসে, তাহলে সেখান থেকে তোমাকে ওদের মিনিমামটা নিতে হবে। ভালো করে শুনবে কি বলছি। তাহলে এরপরে লিখছি দেখো স্টেপ 5 এ, সিলেক্ট দ্য ভেক্টর, সিলেক্ট দ্য ভেক্টর, সিলেক্ট দ্য ভেক্টর, আমরা প্রথমে দেখো সিলেক্ট করব, সিলেক্ট দ্য ভেক্টর টু বি রিমুভড ফ্রম দ্য বেসিস, টু বি রিমুভড মানে কোন ভেক্টরটা বেসিস থেকে বেরিয়ে যাবে সেই ভেক্টরটাকে তোমাকে চিহ্নিত বা আইডেন্টিফাই করতে হবে। সিলেক্ট দ্য ভেক্টর টু বি রিমুভড ফ্রম দ্য বেসিস, ফ্রম দ্য বেসিস, এখানে পাশে ব্র্যাকেটে লিখে নাও, ওটাকে বলা হয় কি রো, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখবে সিলেক্ট দ্য ভেক্টর টু বি রিমুভ ফ্রম দ্য বেসিস কি রো, যার জন্য কি বলবো না ফর হুইচ, কিভাবে সেটা বার করবে তার নিয়মটা বলছি এখানে, ফর হুইচ, ফর হুইচ এক্স বিকে ইজ ইকাল টু কি হবে না, ফর হুইচ এক্স বিকে ইজ ইকাল টু মিনিমাম অফ, মিনিমামের তলায় লেখো আই, যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখবে এক্স বিআই সাচ দ্যাট এক্স বিআই লেস দেন 0, মানে যে কথাটা বললাম ওই এক্স বির ঘরেতে তোমাকে দেখতে হবে মিনিমাম কোনটা হচ্ছে। সাপোজ মনে করো যদি x1 সমান -1 থাকে, x2 সমান মনে করো -4 থাকলো, আর x3 মনে করো সমান 2 থাকলো, তাহলে তোমাকে ওদের মধ্যে -1 -4 এর মধ্যে যেটা মিনিমাম হবে সেইটাই তোমার কি হয়ে যাবে না, সেক্ষেত্রে তোমার ওই ভেক্টরটাকে সিলেক্ট করতে হবে এবং ওই ভেক্টরটা বেসিস থেকে পরের টেবিলে রিমুভ করতে হবে। এখান থেকে লিখছি দেখো, সিলেক্ট দ্য ভেক্টর টু বি রিমুভ ফ্রম দ্য বেসিস, ব্র্যাকেটে লিখলাম কি রো, ফর হুইচ এক্স বিকে ইজ ইকুয়াল টু, এটা লিখলাম। এখান থেকে লিখে নাও দ্যাট ইজ বাই সিলেক্টিং, দ্যাট ইজ বাই সিলেক্টিং, মিনিমাম হওয়া মানে কি না, দ্যাট ইজ বাই সিলেক্টিং দ্য মোস্ট নেগেটিভ, দ্যাট ইজ বাই সিলেক্টিং দ্য মোস্ট নেগেটিভ, অর্থাৎ সব থেকে নেগেটিভ এক্স বিআইটা তোমাকে দেখতে হবে, মোস্ট নেগেটিভ অফ এক্স বিআই, এই কথাটা তাহলে আন্ডারলাইন করে নেবে, দ্যাট ইজ বাই সিলেক্টিং দ্য মোস্ট নেগেটিভ অফ এক্স বিআই অ্যান্ড দেন, এবং সেক্ষেত্রে অ্যান্ড দেন আলফা কে, ঠিক আছে, আমরা আলফা কে দিয়ে লিখবো না, আমরা লিখবো এ কে, কারণ আমরা টেবিলগুলো A1 A2 A3 A4 করে লিখি, অ্যান্ড দেন এ কে লিভস দ্য বেসিস, অ্যান্ড দেন এ কে লিভস দ্য বেসিস, এবং এ কেটা তখন পরের টেবিল থেকে লিভ করে যাবে, অ্যান্ড দেন এ কে লিভস দ্য বেসিস। তাহলে এইটা গেল দেখো স্টেপ 5, এরপর আসছি স্টেপ 6 এ। স্টেপ 6 বলছে দেখো, স্টেপ 6 বলে লিখবে, স্টেপ 6 বলছে তোমাকে একটা ভেক্টর ওয়াই আর, অর্থাৎ কোন ভেক্টরটা এবার বেসিসে আলফা এ কেটা যদি লিভ করে যায়, ঠিক আছে, এ কেটা যদি লিভ করে যায় তাহলে তার বদলে তো একটা ভেক্টর ঢুকবে টেবিলে, এবার সেই কোন ভেক্টরটা ঢুকবে মানে এন্টারিং ভেক্টরটা কি হবে সেই তার নিয়মটা দেখো এখানে বলছি। তাহলে এখানে লিখবে সিলেক্ট এ ভেক্টর, সিলেক্ট এ ভেক্টর ওয়াই আর, সিলেক্ট এ ভেক্টর, select a vector yr to enter the basis, select a vector yr to enter the basis for which, এবার এর ক্রাইটেরিয়া আছে দেখো কোন ভেক্টরটা এন্ট্রি নেবে সেটা কিভাবে বুঝবো না, for which
দিয়ে লিখবে জেডআর মাইনাস সিআর বাই ওয়াই কে আর, জেডআর মাইনাস সিআর বাই ওয়াই কে আর ইজ ইকাল টু ম্যাক্স জে, ম্যাক্সের তলায় লিখবে জে, যে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখবে জেড জে মাইনাস সি জে বাই ওয়াই কে জে such that zj minus cj by ykj such that ykj টা less than 0, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করো। এটা হচ্ছে ক্রাইটেরিয়াটা, ঠিক আছে। এবার এখান থেকে লিখবে therefore এখান থেকে লেখো ফর হুইচ, এটা হোল্ড করতে হবে, এবং এখান থেকে লেখো তোমার therefore the element, therefore এখান থেকে লিখবে the element ykr, the element ykr, ykr টা কি হয়ে যাবে এখানে না লিডিং ইজ দ্য লিডিং, ব্র্যাকেটে লিখে নাও কি এলিমেন্ট, ঠিক আছে, লিডিং ব্র্যাকেটে লিখবে কি এলিমেন্ট। আচ্ছা এইখানে এবার একটা কথা লিখবো, এই কথাটা তলায় আন্ডারলাইন করে রাখবে, ইফ অল ওয়াই কে জে যদি গেটার ইকুয়াল টু 0 হয়, if all ykj greater equal to 0, তাহলে সেক্ষেত্রে কোনো ফিজিবল সলিউশন থাকবে না কার প্রাইমাল প্রবলেমটা, then there does not exist any feasible solution, then there does not exist any feasible solution to the primal problem, প্রাইমাল প্রবলেমের কোনো ফিজিবল সলিউশন থাকবে না, কখন না যদি ওয়াই কেজে মানে ওই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট গুলোর কথা বলছি, ঠিক আছে, then there does not exist any feasible solution to the primal problem, এবং and সেক্ষেত্রে ওর ডুয়েল প্রবলেমটা কি হবে, প্রাইমাল প্রবলেমটার কোনো ফিজিবল সলিউশন থাকবে না এবং ওর ডুয়েল প্রবলেমটা তখন আনবাউন্ডেড সলিউশন থাকবে, and so its dual has an unbounded solution, এই কেসেরও একটা অঙ্ক আমরা আসবো দেখবে, এই যে শেষের যে কথাটা বললাম, ঠিক আছে, আজকে হয়তো করানো হবে না, নেক্সট ক্লাসেতে দেখবে এই কেসের একটা প্রবলেম আমি করাবো, and so its dual has an unbounded solution। আচ্ছা এবং এটা হওয়ার কন্ডিশন হচ্ছে কি না সমস্ত অল ওয়াই কে যেটা গেটার ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে সেক্ষেত্রে প্রাইমাল প্রবলেমটা কোনো ফিজিবল সলিউশন থাকবে না এবং ডুয়েলটার সেক্ষেত্রে আনবাউন্ডেড সলিউশন থাকবে। আচ্ছা এটা গেল তোমার স্টেপ 6। এবার এই স্টেপটা হয়তো বোঝা গেল না, ঠিক আছে, আমি অঙ্ক যখন নেবো তখন এই স্টেপটার আমি ব্যাখ্যাটা এক্সপ্লানেশনটা দেবো, ঠিক আছে, এই জিনিসটা কিভাবে কি হচ্ছে বা এখানে এই যে জিনিসটা লিখেছি এটা মানে কি বলতে চাইছে তার এক্সপ্লানেশনটা আমি যখন একটা প্রবলেম নেবো তখন সেখানে আমি দেবো স্টেপ 6 এর এক্সপ্লানেশনটা। এরপরে নেক্সট আসছি দেখো স্টেপ 7। স্টেপ 7 এ দেখো বলছে এখানে স্টেপ 7 সেটা বলছে দেখো যে এবার এখান থেকে এবার যেটা করবে যে প্রাইমাল সিমপ্লেক্স মেথড তোমাকে যেমন ভাবে করতে হতো, প্রাইমাল সিমপ্লেক্স মেথডে কি করতে না যখনই তুমি লিডিং কি এলিমেন্টটা পেয়ে যাচ্ছ লিডিং কি এলিমেন্টটাকে ইউনিটি বা 1 করতে হতো আর তার উপরে বা নিচের এলিমেন্টগুলোকে 0 করতে হতো, এটাই নিয়ম ছিল। তাহলে এরপরে লিখছি নাও অ্যাজ ইন দ্য প্রাইমাল সিমপ্লেক্স মেথড, নাও অ্যাজ ইন দ্য প্রাইমাল সিমপ্লেক্স মেথড, ঠিক আছে, সিমপ্লেক্স মেথডে কি করতে না কনভার্ট দ্য লিডিং এলিমেন্ট টু ইউনিটি, convert the leading ব্র্যাকেটে লিখবে কি এলিমেন্ট, as in the primal simplex method convert the leading key element to unity মানে এক করতে and all other elements বলতে কার না ওই লিডিং কি এলিমেন্টের ওপরে নিচের এলিমেন্টগুলো, লিডিং কি এলিমেন্টের ওপরে যে এলিমেন্টগুলো থাকতো এবং নিচে যে এলিমেন্টগুলো থাকতো সেইগুলোকে অল আদার এলিমেন্ট বলতে সেই এলিমেন্টগুলোকে বোঝাচ্ছি। তার মানে কোন এলিমেন্টগুলো না ওইটা কি বলা হতো কি কালাম, দেখো মনে করে
সিমপ্লেক্স মেথডে। তার মানে অ্যান্ড অল আদার এলিমেন্টস অফ কি কলাম, অল আদার এলিমেন্টস অফ কি কলাম সেগুলোকে কি করতে না টু জিরো, অল আদার এলিমেন্টস অফ কি কলাম, কি কলামের বাকি এলিমেন্ট গুলোকে জিরোতে কনভার্ট করে নিতে, দেখো মনে করে, টু গেট অ্যান ইমপ্রুভড সলিউশন, টু গেট অ্যান ইমপ্রুভড সলিউশন, অর্থাৎ ইমপ্রুভড সলিউশন পাওয়ার জন্য বা পরের টেবিলে যাওয়ার জন্য, টেবিল যত করবে তত প্রথমটা ইনিশিয়াল পাবে, তারপরেরটা যত করতে থাকবে ইমপ্রুভ সলিউশন তত পেতে থাকবে। তাহলে ওই ইমপ্রুভ সলিউশন পাওয়ার জন্য আমরা লিডিং কি এলিমেন্টটাকে ইউনিটি করব, কনভার্টে করে নেব, এবং ওই কি কলামের বাকি এলিমেন্টগুলোকে আমি কনভার্ট টু জিরো করে নেব, যেমন সিমপ্লেক্স মেথডে বা বিগ এমএতে যেভাবে করতে। এরপরে আসছি দেখো স্টেপ 8। স্টেপ 8 কি বলছে এখানে না, স্টেপ 8 বলছে ওই করে নেওয়ার পর এরপর তোমাকে কি করতে হবে না রিপিট করতে হবে। কোন স্টেপগুলো রিপিট করতে হবে না রিপিট, নাও রিপিট বলে লিখবে, রিপিট স্টেপ 4-এর, দেখো 4 নাম্বার স্টেপে 3 নাম্বার পার্ট থেকে 6 অবধি, রিপিট স্টেপ 4, 3 টু স্টেপ 6। কি বললাম বোঝা গেল, 4-এর 3 নাম্বার স্টেপটা থেকে আপ টু 6 নাম্বার স্টেপ অবধি। এবার কতক্ষণ রিপিট করে যাবো এই স্টেপগুলো না যতক্ষণ না পর্যন্ত অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। এবং এখানে অপটিমালিটি কন্ডিশন কি বলেছি না, অপটিমালিটি কন্ডিশন দেখো 4-এর 1 নাম্বার পয়েন্টে লেখা আছে অপটিমালিটি কন্ডিশন। এখানে কখন টেবিলটা ক্লোজ করব বা কখন শেষ হয়েছে বুঝবো না, যখন যে মুহূর্তে যে টেবিলেতে তুমি সমস্ত জেড জে মাইনাস সি যেগুলো গেটার ইকুয়াল টু 0 পেয়ে যাবে এবং তার সাথে সমস্ত অল এক্স বি আইটা গেটার ইকুয়াল টু 0 হয়ে যাবে, তখনই প্রসেসটা বন্ধ হয়ে যাবে। তাহলে এবং যতক্ষণ না পর্যন্ত তুমি ওই জিনিসগুলো আসছে অর্থাৎ এক্সবিআই গেটার ইকুয়াল টু 0 এবং জেড জে মাইনাস সি জে গেটার ইকুয়াল টু 0 যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি 4-এর 3 নাম্বার স্টেপ থেকে 6 নাম্বার স্টেপ অবধি তোমাকে এই প্রসেসটা রিপিট করে যেতে হবে। সেটাই এখানে বলছি, রিপিট স্টেপ 4, 3 টু স্টেপ 6 আনটিল, লেখো আনটিল either an optimum basic feasible solution is attained, until either an optimum basic feasible solution, ব্র্যাকেটে লিখবে অপটিমাম বেসিক ফিজিবল সলিউশন বলতে কি বোঝাচ্ছে না এক্সবিআই গেটার ইকুয়াল টু 0, জেড জে মাইনাস সি জে গেটার ইকুয়াল টু 0 ফর অল আই কমা জে। অপটিমাম বেসিক ফিজিবল সলিউশন মানে এটা বোঝাচ্ছে ইজ অ্যাটেন্ড, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত অপটিমাম বেসিক ফিজিবল সলিউশন অ্যাটেন্ড করছে অথবা অর ইট ইন্ডিকেটস অথবা ইন্ডিকেট করবে কি অর ইট ইন্ডিকেটস দ্যাট দেয়ার এক্সিস্ট। আর একটা কেসও এখানে হতে পারে যেটা আমরা ওই স্টেপ দেখো 6-এ বললাম, আর একটা কেস কি হতে পারে না যখন অল ওয়াই কে যেগুলো গেটার ইকুয়াল টু 0 হয়ে যাবে তখন সেক্ষেত্রে কোনো ফিজিবল সলিউশন প্রাইমাল প্রবলেমটা থাকবে না বললাম। দেখো সেই কথাটাই লিখছি। তাহলে এই যে কথাটা আছে দেখো আনটিল আইদার and optimum basic feasible solution is attained, অর্থাৎ এই স্টেপগুলো রিপিট করে যেতে হবে যতক্ষণ অবধি আমরা অপটিমাম বেসিক ফিজিবল সলিউশন পাবো অথবা অর ইট ইন্ডিকেটস দ্যাট, অথবা এটা ইন্ডিকেট করবে কি না অর ইট ইন্ডিকেটস দ্যাট দেয়ার এক্সিস্ট নো ফিজিবল সলিউশন, অর্থাৎ কোনো ফিজিবল সলিউশন যতক্ষণ মানে কি বলবো যতক্ষণ না ইন্ডিকেট করছে কোনো ফিজিবল সলিউশন থাকবে না, দেয়ার এক্সিস্ট নো ফিজিবল সলিউশন ততক্ষণ অবধি, এবং অপটিমাম বেসিক ফিজিবল সলিউশন যতক্ষণ অবধি পাবো না ঠিক আছে ততক্ষণ অবধি তোমাকে কি করতে হবে 4-এর 3 থেকে 6 নাম্বার স্টেপ তোমাকে রিপিট করে যেতে হবে। দুটো পসিবিলিটি আসতে পারে এখানে, আবারও বলছি কি কি হতে পারে না, এক হচ্ছে অপটিমাম বেসিক ফিজিবল সলিউশন আমরা পাবো, আর 2 নাম্বার হচ্ছে যে ওই এলপিপিটা কোনো ফিজিবল সলিউশন থাকবে না। There exists no feasible solution to the given primal problem, অর্থাৎ কোনো ফিজিবল সলিউশন
ওই প্রবলেমটা থাকবে না। আর আরেকটা পসিবিলিটি কি হবে না, ওই অপটিমাম বেসিক ফিজিবল সলিউশনটা পেয়ে যাবো। অপটিমাম বেসিক ফিজিবল সলিউশন মানে এই ক্রাইটেরিয়া বা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যাবে, যেটা ম্যাক্সিমাম অঙ্কেতেই হবে। দেখবে অঙ্কগুলো যখন করবো এই কন্ডিশন স্যাটিসফাই করবে। কিছু অঙ্ক আমি দেখাবো, কেস দেখাবো যেখানে তোমার ওই অল ওয়াই কেজে গ্রেটার ইকুয়াল টু 0 আসছে দেখাবো, অর্থাৎ যেখানে তোমার প্রাইমারি প্রবলেমটা কোনো ফিজিবল সলিউশন থাকবে না। এবার যতক্ষণ না এই দুটোর মধ্যে একটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে 4-এর 3 থেকে 6-এর স্টেপটা রিপিট করে যেতে হবে, সেটাই স্টেপ 8 বলছে। দেখো আমাদের এইখানে দেখো ডুয়েল সিমপ্লেক্স মেথডের অ্যালগরিদমটা তাহলে কমপ্লিট হলো।